আমি অয়নকে বিয়ে করতে চাই। অয়ন বিবাহিত বোঝার চেষ্টা করো ঈশা। তাতে কি, ডিভোর্স দিয়ে দিবে, তারপর আমি বউ হব ওর। আমি কিন্তু টাকা পয়সার দিক দিয়ে অয়নের থেকে কম নেই, অয়নের সমানও তো নেই। টাকায় সংসার চলে না ঈশা। আমি যেভাবে তোমাকে রাখবো সেভাবে তোমায় কেউ রাখবে না। এবার আমি আসছি। এশা উঠতেই এমন এশাকে দেয়ালে চেপে ধরে। এশা, তোমার মনে আছে 8 মাস আগে আমি একদিন তোমাদের বাসায় গিয়েছিলাম? মনে ভয় ঢুকে যায় এশার। হ্যাঁ তো, আমি কিন্তু রাতে তোমাদের বাসায় থেকেছিলাম, আর 12টায় তোমার রুমেও গিয়েছিলাম। আর আমি তো অয়নের মতো সাধু নই, আর তুমিও আমাকে বাধা দাওনি। কি বলতে চাচ্ছ তুমি? যেটা তুমি বুঝতে পেরেছ সেটাই। তখন কিন্তু তোমার সাথে অয়নের রিলেশন কন্টিনিউ ছিল। এশা ঘামতে শুরু করে। এমন এশাকে ধরে চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দিল। এশার মনোযোগ অন্যদিকে, মাথা ধরেছে। এমনটা তো হওয়ার কথা না। এটা সম্ভবই না। কি করে হতে পারে? কিছুতেই কিছু মনে করতে পারছে না এশা। কিন্তু সকালে তো ইমন ওর মাথার কাছেই বসেছিল, স্পষ্ট মনে আছে। এশা কিছু বলো। এশা, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো বললামই, দেখো আর যাই করো, আমি অয়নকে ছাড়ছি না, কিছুতেই না। এশা শোনো, আমার কথাগুলো একটু মন দিয়ে। টেবিলের ওপর বসে ইমন এশার দিকে মুখ করে। এশা, তুমি কি বোকা? অয়ন একটা ছেলে, আর মায়া ভাবি কি সুন্দর দেখেছ? তোমার থেকে রূপে গুণে সব দিক দিয়ে একদম অয়নের মনের মতো। তোমার কি মনে হয় এত সুন্দর বউ রেখেও তোমাকে আর বিয়ে করবে? করলে তো বিয়ের দিনই ডিভোর্স দিত। আজ 10-12 দিন হয়ে গেল, কই দিয়েছে? এসেও তোমাকে ট্যাপে ফেলে ছেড়ে দিতে চায়। বুঝো, একটু মাথাটা খাটাও। আমি ওর ছোটবেলাকার বন্ধু, আমার চেয়ে বেশি তুমি ওকে চেনো না। ছেড়ে দাও ওকে। না, এটা সম্ভবই না। আমি অয়নের বউ হবই। ওই মেয়েকে তো আমি। রিল্যাক্স এশা, দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সব শখ আহ্লাদ পূরণ করব। আমি আসছি। অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি আমার কথা মানতে রাজি নও। আর তুমি সত্যি খুবই বোকা। আমার কথা না শুনলে কিন্তু আমি অয়নসহ সবাইকে এই ফোনে রাখা প্রমাণ দেখিয়ে দেব। এশা আবারও চেয়ারে বসে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইমনের দিকে। একদম ভুল কিছু বলেইনি। সত্যিই তো, আজকাল অয়নও জানি কেমন হয়ে গেছে। আগের মতো কেয়ার কম করে। আর আজ 13 দিন তাও ডিভোর্স দিল না। তাই ইমনকে তো আর ভালোবাসতো, আর অয়নকে তো টাকার জন্য। এশা কি ভাবছো এত? উঠে দাঁড়ায় এশা। বিয়ের বন্দোবস্ত করো। ইমন এশাকে জড়িয়ে ধরল। এশা, যেমনটা সবাই তোমাকে ভাবে তুমি তেমনটা নও। তোমারও মন আছে। আর দেখো, এতে আমি তুমিও সুখী থাকবো, আর অয়নও ভাবিও। জানো, মেয়েটা সেই ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আছে, এখন একটু সুখে থাকবে। দেখতেও মাশাল্লাহ অয়নের সাথে বেশ মানিয়েছে। অয়ন ওকে খুব সুখে রাখবে, দেখো। কথাগুলো এশাকে জড়িয়ে বলছিল ইমন। বলে যে কি বড় ভুল করেছে তা পরে টের পাবে। ইমনের কথাগুলো শুনে যেন এশার গা জ্বলে যাচ্ছে। এই মেয়েকে আমি কিছুতেই সুখী হতে দেব না, কিছুতেই না। আর অয়ন, ওকে আমি শান্তিতে থাকতে দেব না। বিষিয়ে তুলব দুজনের জীবন। মনে মনে বলেই ইমন থেকে সরে আসলো এশা। এশা, তুমি এখানে বসো, আমি 5 মিনিটে আসছি, তোমায় নিয়ে শপিংয়ে যাব। এশা মাথা নাড়তেই কেবিন থেকে বেরিয়ে গেল ইমন। আশেপাশে তাকাতেই হুট করে সামনে এসে পড়ল মাহিন, অদ্রি, আলিফ। অদ্রি আর আলিফ 3 দিন হলো দেশে ফিরেছে। ওরা দুজনও ইমন, মাহিন, অয়নের স্কুল লাইফের বন্ধু। অদ্রি হিন্দু সম্প্রদায়ের আর আলিফ মুসলিম, তাই কেউ তাদের সম্পর্ক মেনে নেয়নি। আলিফ অদ্রিকে বিয়ে নিয়ে যায় সৌদি আরব। অদ্রি দেশে ইসলাম গ্রহণ করেছিল, তবে এখন সে খুবই ভালো চলাফেরা করে, নামাজ পড়ে সে। এতে তার স্বামীও তার উপর সন্তুষ্ট। 4 বছর পর দেশে আসলো তারা। অদ্রির মা বাবা দুজনে এখন মুসলমান হয়েছেন। সমাজ থেকে তাদের দূর করে দিলেও তাদের কোনো আক্ষেপ নেই। আর তাই আলিফের পরিবারও মেনে নেয় তাদের সম্পর্ক। কাল মাহিনের সাথে দেখা হয়। তারপর মাহিন আর ইমন হতে সবটা জানতে পারে। ইমনকে দেখে মাহিন বলে ওঠে, তোর কাজ শেষ, তুই এখন বিয়ের বন্দোবস্ত কর। কিন্তু এশাকে এতটা মিথ্যা বলা উচিত হয়নি। যদি জানতে পারে অয়ন ওকে ভালোবাসে, আর ওই দিন ওর সাথে আমার কিছুই হয়নি, প্রমাণ সব ফেক, তখন? অত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। অদ্রি বলে ওঠে, আচ্ছা এখন যা তোরা, আমরা আছি। মাহিন ইমনকে উদ্দেশ্য করে বলে, আশফি, তিশা, রিনু এসেছে অয়নদের বাসায়। স্কুল থেকে গাড়ি করে চলে এসেছে। ফ্রেশ হয়ে খেতে বসে। দুপুর প্রায় পেরিয়ে গেছে।
অনেকক্ষণ বসে গল্প করছে চারজন। মায়া তার ছোটবেলার কথা বলছে, কিভাবে সে দৌড়াদৌড়ি করে খেলতো। রিনু তাই শুনে বায়না ধরেছে বাগানে খেলবে। আশফি তিনাও রাজি হয়ে যায়। তারাও সে ছোটবেলায় কবে খেলেছে মনে নেই। মায়াকে রাজি করানোর প্রচেষ্টা চলছে। রাবিয়া জাবিন মন থেকে মায়াকে মেনে নিয়েছে এই অল্প কদিনেই, কোনো বৃহৎ সারমর্ম ছাড়াই। কেন জানি না যে মায়ের সাথে তার জীবনের বেশ মিল খুঁজে পায়। মায়াকে দেখলে যেন সব অত্যাচার করার কথা ভুলে যায় তিনি। মেয়েটা যে এমনই, মায়াই বাঁধানো। কিন্তু পরক্ষণে নিজের ছেলের খুশির কথা ভেবে প্রকাশ করতে পারে না তিনি। কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? হাতে বাদামের বাটি নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল রাবিয়া বেগম, দেখো না মামুনি, ভাবি খেলতেই যাচ্ছে না। বলছি বড় হয়ে গেছি, খেলা যাবে না। কিছু বলো তো। রেনু খাট থেকে উঠে এসে বলল, হ্যাঁ তাই তো, আমরাও বড়, আমরাও খেলতে চাচ্ছি, কিন্তু ভাবি রাজি হচ্ছে না। আশফি তিশা একসাথে বলে ওঠে। খেলার কথা শুনেই রাবিয়া বেগমের শৈশবের কথা মনে পড়ে যায়। তার মা রেজিনা আহমেদও তার সাথে খেলতো। বাবা মারা গেল কম বয়সে। তার বিয়ের পর মাটাও মারা গেল স্ট্রোক করে। খালামণি, তিশা বলে উঠল। হ্যাঁ হ্যাঁ বল মা, বসুন না। মায়া মাথায় কাপড় টেনে খাট ছেড়ে উঠে এসে বলল, না বসবো না, চলো সবাই আমার সাথে বাগানে। কেন? রিনু প্রশ্ন করে উঠল। দেখি কি করি। রাবেয়া বেগম হেসে বলল। রাবেয়া বেগমের পেছনে ওরা চারজন গেল বাগানে। বাগানে আসতেই রাবেয়া বেগম কোমরের শাড়ি গুজল। শোনো মেয়ে, বাড়ি তোমার শ্বশুর নেই, কোমরের শাড়ি গুজে নাও, খেলতে সুবিধা হবে। রাবেয়া বেগমের কথায় যেন মায়া আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেল। কি শুনছ না? হ্যাঁ হ্যাঁ বলেই শাড়ি গুজে নিল মায়া। কি খেলতে চাচ্ছ তোমরা বলো তো? রাবেয়া বেগম সবার উদ্দেশ্যে বললেন। সবাই চিৎকার করে উঠল খুশিতে। মামুনি, তুমিও জয়েন করছো আমাদের সাথে? তিশা হেসে বলল, হ্যাঁ, আমি এখনও ফিট আছি, ভালো খেলতে পারি। তা বলো কি খেলবে? বসি, সবাই সমস্বরে বলল। সেই ছোটবেলায় আমরা খেলতাম, এখন এই খেলা চলে না। রাবেয়া বেগম বলল। মনে মনে খুব হাসছে মায়া, যেন আবার সেই শৈশবে ফিরে গেছে। আজ তার খুব গর্ব হচ্ছে কজনার শাশুড়ি এভাবে মিশে ছেলের বউয়ের সাথে, ভেবেই আনন্দ হচ্ছে তার। ভাবনার ছেদ ঘটল রিনুর কথায়। কিন্তু আমরা খেলবো, তবে আমরা তো পাঁচজন, খেলবো কি করে? রিনু বলল, মুন্নিকে নেওয়া যায়। মায়া বলল, মুন্নি ওর বড় বোনের বাসায় গেছে, তুমি হসপিটালে যাওয়ার পরপরই। ও তাহলে? মন খারাপ করে বলল আশফি। সাবিনা বেগম ওপর থেকে সবটাই দেখছিল। এই অবস্থায় খেললে হিতে বিপরীত হতে পারে, তবে তার যে খুব মন চাইছে, তাই অতশত না ভেবে নিচে নেমে এলো। আমিও খেলবো। সাবিনা বেগমকে পেয়ে সবাই হাসিতে ফেটে পড়ছে। দুদল গঠন করা হলো। সাবিনা বেগম আশফি তিশা একদল, আর মায়া রাবেয়া বেগম রিনু একদল। হাসি উল্লাসে বৌছি খেলা শুরু হলো। আদনান সাহেব বাড়ি এসেছে। নিজের রুমে যেয়ে একবার চোখ বুলিয়ে নেয়। ড্রয়িং রুমেও নেই, রুমেও নেই, গেল কই? রাবেয়া রাবেয়া বলে দুবার ডাকতেই চেঁচামেচির শব্দ কানে এলো আদনান সাহেবের। বারান্দায় যেতেই দেখল বাগান থেকে শব্দ আছে, খেলছে সবাই। আদনান সাহেব থমেরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে খেলা দেখছে। কিছুক্ষণ পর অয়নও বাসায় ঢুকে গাড়ি থেকে নেমেই চেঁচামেচির শব্দ পায়। একদল জিতেছে তার উল্লাস। বাগানের দিকে দেখতে দেখতে ওপরে উঠে আসে। নিজের রুমের বারান্দায় যেয়ে তাকিয়ে দেখতে থাকে খেলা। অয়নের রুমের উপর তলায়, আদনান সাহেবের রুম নিচতলায়। তবে আদনান সাহেবের রুমের বারান্দায় কেউ আসলে তা অয়নের বারান্দা থেকে দেখা যায়। অয়ন খেলা দেখছে আর মিটমিট করে হাসে। বাহ, না চাইতেও শব্দটা অয়নের মুখ থেকে বেরিয়ে আসে। মায়ার দল এক গেম দিতে চেঁচিয়ে ওঠে আদনান সাহেব। বাগান পর্যন্ত সে শব্দ না পৌঁছালেই অয়ন তা শুনতে পায়। বাবাও খেলা দেখছে, দেখে হেসে ওঠে অয়ন। সাবিনা বেগম আস্তে করে বাড়ির দিকে চলে আসে সবার চোখ এড়িয়ে। দ্রুত পায়ে রুমে চলে আসে। সাবিনা বেগম রুমে যাওয়াটা ফলো করে রাবিয়া বেগম। তিনিও সাবিনা বেগমের পিছু পিছু আসে। সাবিনা সাবিনা বলে দুবার ডেকে রুমে ঢুকতেই চিৎকার করে ওঠে রাবিয়া বেগম। তার চিৎকারে অয়ন, আদনান সাহেব ছুটে আসে সাবিনা বেগমের রুমে। নিচে পড়ে আছে সাবিনা বেগম, গলগল করে মুখ দিয়ে রক্ত পড়ছে। সবাই সাবিনা বেগমকে ডাকতে শুরু করে। অয়ন, সময় কম, যাও গাড়ি বের করো, আদনান সাহেব বলে ওঠে। আদনান সাহেব বোনকে কোলে তুলে নেয়। রাবেয়া বেগম কাঁদছেন খুব। দ্রুত গাড়িতে তোলা হয় সাবিনা বেগমকে। বাগান থেকে দৌড়ে আসে সবাই। কি হয়েছে মনির? মায়ার উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে। গলা দিয়ে রক্ত বেরোচ্ছে বলেই কেঁদে ওঠে রাবেয়া বেগম।
কাঁদতে থাকে মায়াও। ৮ ঘন্টার মধ্যে হসপিটালে নেওয়া হয় সাবিনা বেগমকে। সবাই হসপিটালে আসেনি, শুধু আদনান সাহেব ও অয়ন। আইসিইউতে সাবিনা বেগম। বেশ কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে। কি হয়েছে ওর ডক্টর? ব্লাড ক্যান্সার। ওনাকে আজকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আদনান সাহেব ধপ করে বসে পড়লেন। অয়ন ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করেছে। ১ ঘন্টা পর বাংলাদেশ সময় রাত ১টা ৩০-এ ফ্লাইট। হসপিটালে আপাতত কেউই নেই। এতক্ষণে আসবি তিশার রিনু বাড়ি চলে গেছে। রাবেয়া বেগম ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন, আর মায়া নামাজ পড়ে তসবি পড়ছিলেন। এমন সময় হনহন করে বাড়ি ঢোকে অয়ন আর আদনান সাহেব। ৩ জন যাচ্ছে দেশের বাহিরে। আদনান সাহেব, রাবেয়া জাবিন ও সাবিনা বেগম। আদনান সাহেব বাড়ি ঢুকে বলল, রাবেয়া, ঠিক ১৫ মিনিটের মধ্যে গুছিয়ে নাও প্রয়োজনীয় সব। অয়ন, আমার সাথে এসো। অয়ন আদনান সাহেবের পিছু পিছু রুমে চলে গেল। আদনান সাহেব প্রয়োজনীয় জিনিস প্যাক করছেন, আর মুখে মুখে অয়নকে অফিসের সবটা বুঝিয়ে দিচ্ছেন। রাবেয়া বেগমও গুছিয়ে দেয় জলদি, মায়া হেল্প করে। গোছগাছ শেষে সবাই ড্রয়িং রুমে এলো। অয়ন, জি বাবা, বলো। বোমাকে যেভাবে অক্ষত রেখে যাচ্ছি, এসে যেন সেভাবে দেখি। কি কথা বলছো না যে? ওর কিছু হলে তোমাকে কিন্তু আমি আস্ত রাখবো না। ঘাড় ঘুরিয়ে নেয় অয়ন। আছি, সব দিক খেয়াল রেখো, বলে আদনান সাহেব বেরিয়ে যায়। এই যে মেয়ে, আমার ছেলেটার খেয়াল রেখো, আর নিজেরও খেয়াল রেখো। অসুখ বাঁধিয়ে বসো না যেন। জি মা। অয়ন, তুইও সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখবি, কেমন? মনির খেয়াল রেখো মা। ওখানে গিয়েও কিছু করো না, আর আমায় সব আপডেট জানাবে। আচ্ছা, বলে মাথা নামিয়ে নেয় রাবেয়া বেগম। অয়ন মায়ের সুটকেস নিয়ে এগিয়ে যায়। রাবেয়া বেগম মায়ের হাতে একটা চাবি দিয়ে বলে, এটা এই সংসারের চাবি, আমানত দিয়ে গেলাম, জীবন দিয়ে হলেও রক্ষা করো। কবে ফিরবো জানি না, তবে এটুকু বলবো, তুমিও জানো আর আমিও, অয়ন তোমায় মেনে নেনি, তার মানে যে নিবে না এমন কিন্তু নয়। স্বামীকে আঁচলে বাঁধতে শিখো। আর শোনো, আমি কিন্তু তোমায় মেনে নিয়েছি সেই কবে। তুমি মানুষটাই এমন, সবাইকে মায়ায় জড়িয়ে নাও। আর এটা বুঝেছি, তুমি আমার ছেলের জন্য উপযুক্ত। আর আমাকে যেমনটা তুমি ভাবো, তোমরা ভাবো, আমি সত্যি তেমন নই। হয়তো সময়ের প্রয়োজনে পাল্টেছিলাম ঠিকই, কিন্তু তোমার আর সাবিনার মেলামেশাটা আমাকে শুধরে দিয়েছে। চোখের পানি মুছে নিল রাবেয়া জাবিন। মায়াকে জড়িয়ে ধরল রাবেয়া বেগম। মায়া পা ধরে সালাম করল। মায়া আজ খুশিতে দুঃখ সব মিলিয়ে খুব কান্না পাচ্ছে মায়ার। গাড়ি অব্দি গেল মায়া আর রাবেয়া বেগম। বাবা, নিজের খেয়াল রাখবেন, আর মাকেও দেখে রাখেন। আচ্ছা মা, সাবধানে থেকো। সবকিছু নিয়ে গাড়িতে উঠে পড়ে। আবার নেমে আসে রাবেয়া। মায়া, জি মা, এই ফোনটা তুমি রাখো, দরকারে লাগবে। এই নাও, এটা আমার এক ফ্রেন্ড আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল, একদম নতুন। আর একটা কথা তো বলাই হয়নি, মনে আসলে বলে নিও সব। আরেকজন মহিলার কথা আমি বলেছিলাম ওকে, উনি ঘরের কাজকর্ম করে দিয়ে যাবে, আর টুকটাক কাজ মুন্নি করে দেবে। তুমি আবার হাত কেটে ফেলো না যেন। মায়া মাথা নাড়ল। হয়েছে তোমাদের কথা, এবার তাহলে যাই। আচ্ছা। ওনারা চলে গেলেন। অয়ন মায়ের আগে আগেই বাড়ির দিকে চলে গেলেন। খুব ক্লান্ত লাগছে, সাথে করে মনের জন্য খারাপও। ছোটবেলার সব স্মৃতি যেন ভেসে উঠছে চোখের সামনে। মায়া ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকছে। টাকা থাকলে না বাঘের চোখও মেলে। সত্যি, আজ টাকা আছে বলে মনিকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে, মাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে। মায়া এসব ভাবতে ভাবতে উপরে উঠে আসলো। অয়ন বারান্দার কোনায় ইজি চেয়ারে বসে আছে, চোখ বন্ধ করে। আপনার কি কিছু লাগবে? মায়া আস্তে করে জিজ্ঞেস করল। না। শরবত দেই? না। জুস এনে দেব? না। ব্ল্যাক কফি? না। যাও তো তুমি এখান থেকে। মায়া মাথা নেড়ে বেরিয়ে আসলো রুম থেকে। পেটে হাত দিয়ে বলল অয়ন। মায়া তা শুনতে পেয়ে দৌড়ে নিচে নেমে এলো। আবার রুমে হাজির হলো হাতে গ্লাস নিয়ে। নিন এটা। কি এতে? স্যালাইন। স্যালাইন কেন? আপনি না বললেন পেটে ব্যথা করছে? কখন বললাম? এই যে বললেন পেটটা। উফ, তুমিও না। রাখো তো, রাখো, আর যাও এখান থেকে। আর শোনো, আগেও বলেছি আর এখনও, তুমি শাড়ি পরবে না, 3 পিস পরবা অন্য ড্রেস। কিন্তু এই শাড়ি, চুড়ি, নূপুর, খোলা চুল এসব আমার পছন্দ নয়, একদম এভাবে চলবে না, বলে দিলাম। মায়া ফিক করে হেসে দেয়। এই মেয়ে, হাসছো যে? মায়া মুখ চেপে বেরিয়ে গেল বারান্দা থেকে। অজু করে
এশার নামাজ পড়ে নিল। মনির জন্য মা বাবা শ্বশুরবাড়ির সবার জন্য দোয়া করলো। মামা মামির জন্য দোয়া করলো। নিচে যেয়ে খাবার তৈরি করে টেবিলে রেখে অয়নকে ডাকতে এলো। অয়ন বারবার হয়তো কারো ফোনে কল করে যাচ্ছে আর বিরক্ত হচ্ছে। মায়া আস্তে করে বলল, খেতে আসুন। খাবো না, তুমি খেয়ে নাও। কিন্তু এত খাবার, বললাম না একবার খাবো না। তোমার খাওয়ার হলে তুমি খেয়ে নাও, যাও এখান থেকে। মায়ার চোখ দিয়ে যেন এমনি বন্যা বয়ে যাবে। কোনো রকম শক্ত করে নিচে নেমে গেল। খাবারগুলো তুলে রাখলো ফ্রিজে। মামিকে সবসময় দেখতো মামার আগে কখনো খেত না, স্বামীর আগে নাকি খেতে নেই। আর মাকেও দেখতাম বাবা খেলে পরে খেত। তাহলে আমি কি করে আগেই খেয়ে নেব? বলেই মায়া করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওপরের দিকে। খাবার গুছিয়ে ওপরে চলে গেল। অয়ন এখনও ফোনে ট্রাই করে যাচ্ছে। মায়া চাদর বালিশ নিয়ে বারান্দার দিকে এগোলো। মায়াকে দেখে অয়ন বলল, কি চাই? মায়া চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অয়ন মায়াকে পাশ কাটিয়ে রুমে চলে এলো। মায়া চাদর বালিশ নিয়ে শুয়ে পড়ে। কাল বৃষ্টি হলেও আজ সারাদিন রোদ গেছে, খুব গরম গেছে। মায়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। একে তো গরম, তার উপর মশার প্রকোপ, সাথে পেটে ক্ষুধা। মায়ার যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বারবার এপাশ ওপাশ করছে মায়া। অয়ন বেশ সময় ধরে ফোন গুতাগুতি করে উঠে দাঁড়ালো। ঘরে লাইট জ্বলে আছে। মায়ার ফোনটা টেবিলে রাখা। আস্তে করে হাতে নিল অয়ন। ফোনটা এখনও খুলে দেখেনি, যেমন ছিল ঠিক তেমনই আছে। অয়ন ফোনটা খুলে দেখল বেশ সুন্দর আর দামিও। সিম নেই তো। অয়ন দু একটা ড্রয়ার খুঁজে একটা সিম বের করলো। ওরই সিম। ফোনে সেট করে দেয়। আবারও বিছানায় হেলান দিয়ে বসে। ক্ষুধা ক্ষুধা লাগছে অয়নের। দুপুরে যে খায়নি, কিছু খাওয়া দরকার। নিচে নেমে যায়। টেবিলের উপর হটপটে ভাত রাখা। এত রাতে আর ভাত খাবে না, তাই ফ্রিজ খুলে সব খাবার ফ্রিজে। তাহলে কি ও কিছুই খায়নি? না খেলে আমার কি? বলে অয়ন আপেল নিয়ে ওপরে চলে যায়। বারান্দা থেকে শব্দ আসে, কাচের চুরির শব্দ। অয়ন সেদিকে কান্না দিয়ে আপেল খেতে শুরু করে আর হাঁটতে থাকে। শব্দটা বেশি আছে। অয়ন আস্তে আস্তে বারান্দায় যায়। মায়াকে দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। বসে ঘুমাচ্ছে। পুরো মুখ টকটকে লাল হয়ে আছে, আবছা আলোয়। বেশ মায়াবতী লাগছে মায়াকে। অয়ন যেন কোনো এক ঘোরের মধ্যে চলে যায়। ধীর পায়ে এগিয়ে যায় মায়ার কাছে। চুলগুলোকে সরিয়ে দেয়। গাল কপাল গরম হয়ে গেছে। মায়া মায়া বলে ডেকে তোলে। আধো আধো চোখে চোখ মেলে তাকায় মায়া। ক্ষুধা পেয়েছে আর পানির পিপাসাও। বলেই মায়া অয়নের বুকে হেলে পড়ে। মেয়েটাকে বেশ বাচ্চা বাচ্চা লাগছে। অয়ন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে মায়াকে। হাত ধরে তোলে। ঘুমের ঘরে আছে মায়া। কোনোরকম ওয়াশরুমে নিয়ে যেয়ে চোখে মুখে পানির ঝাপটা দেয়। আতকে ওঠে মায়া। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দ্রুত গতিতে বলে ফেলে মায়া, কিছু হয়নি। দেখো আয়নায় নিজেকে। আয়নার সামনে দাঁড় করায়। নিজেকে যেন চিনতেই পারছে না। পুরো মুখ লাল হয়ে আছে। হাতে লাল হয়ে ফুলে আছে। মশার কামড় এগুলো দেখেছ? মায়া মাথা নিচু করে নেয়। শোনো, কাল থেকে মনির পাশের রুমটা পরিষ্কার করে সেখানেই থাকবে তুমি। মনির পাশের রুমে? হ্যাঁ, ওখানে কেউ থাকে না, পরিষ্কার করে থাকবে। আচ্ছা বলে মাথা নামিয়ে নেয় মায়া। চলো, খাবে চলো। মায়া অয়নের পিছু পিছু নেমে যায়। খাওনি কেন? এত আদিক্ষেতা করতে নিষেধ করেছি না? মা মামি বলতো স্বামীর আগে খেতে নেই, এতে স্বামীর অকল্যাণ হয়। অয়ন চুপ হয়ে যায়। আবার বলে ওঠে, কোনো হাদিসে লেখা আছে এসব কুসংস্কার? তার মানে এতদিন প্রতি রাতে তুমি না খেয়ে থাকতে? মাথা নিচু করে নেয় মায়া। আর কথা না বাড়িয়ে দুজন একসাথে খাবার খেয়ে নেয়। মায়া রুমের ফ্লোরে এসে ঘুমায়। অয়ন বিছানায়। দুবাড়িতে বেশ আনন্দ উল্লাস। হ্যাঁ, এমন এশার বিয়ে দুদিন পর। এশাকে নিয়ে শপিং করে বাড়িতে ফিরতেই দেখে এশার মা অসুস্থ হয়ে পড়েছে। ইমন প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ করে। এশার মা এশাকে জড়িয়ে মিনতি করে বলে এশাকে বিয়েটা করে নিতে, ওর যাকে পছন্দ তাকেই। তখনই ইমন বলে এশাকে বিয়ে করতে চায়। নিজের তাগিদে সে বিয়েটা 3 দিনের মধ্যে করবে। অথচ এশাকে বলা হয়েছে তার মায়ের ভালোর জন্যই বিয়েটা জলদি হওয়া উচিত। একদিকে বিয়ে বাড়ির নাচ গানের মাতম, আরেকদিকে দুটো মানুষ একসাথে থেকেও এক নেই। আরেকদিকে অসুস্থতায় বিধ্বস্ত জীবন। কি হবে এই গল্পের শেষ পরিণতি? 2 দিন পর এশা অয়নের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে আছে এশার আত্মীয় স্বজন সহ অয়নের বাবা মা মনি। সবাই হাততালি দিচ্ছে। দূরে একটি প্রাণী দাঁড়িয়ে আছে, সে আর কেউ নয় মায়া।
এশাকে সাদরে গ্রহণ করলো সবাই। বরণ করে ঘরে তোলা হলো। বেশ হৈ হৈ ব্যাপার চৌধুরী পরিবারে। এশা খুব খুশি, সাথে এশা অয়নের সব বন্ধুরাও। কেউ মায়ের দিকে খেয়ালই করছে না। অভাগীর মতো দূরে দাঁড়িয়ে চোখ দিয়ে সবটা গ্রহণ করছে মায়া। সেদিকে কারো নজর নেই। সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। অয়নও বেশ খুশি। আহ্লাদে সুরে এশা অয়নের মাকে ডাকছে। সবাই বউকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। পিছু পিছু গেল মায়া। এশা সবার সাথে হেসে কথা বলছে, ছবি তুলছে। সবাই এশাকে কত রকম কথা বলছে, সেসব শুনে এশা লজ্জায় লতিয়ে যাচ্ছে। মায়া পুরনো একটি শাড়ি পরা, সেরা আঁচলে মুখ মুছে নেয় মায়া। সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। রাবেয়া বেগম হেসে এশাকে নিয়ে ওপরে উঠছেন ঘরে পৌঁছে দিতে। কারোটাকে পিছনে ফিরে এশা মায়াকে দেখতে পায়। এই মেয়ে, তুমি এখনো এখানে? মা, বাবা, অয়ন সবাই এশার আশেপাশে এসে জড়ো হয়েছে। আদনান সাহেব বলছেন, কি হয়েছে মা বলো? ওই মেয়ে এখানে কেন? এই মেয়ে, যাও বলছি, যাও, বের হও এই বাড়ি থেকে, বের হও। এসে এসে মায়ের হাত ধরে টেনে মায়াকে সদর দরজার বাহিরে বের করে দিল। মায়া পিছনে ফিরে তাকাতেই সবাই মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আস্তে আস্তে বন্ধ হয়ে গেল সদর দরজা। মা বলে ঘুম থেকে লাফিয়ে উঠল মায়া। সন্ধ্যা হয়ে এসেছে। কি ভয়ঙ্কর এক স্বপ্ন দেখেছে। এখনও কাঁপছে শরীর, ঘামছে অনেক। মাথায় হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখল ওর নিজের রুমটায় আছে, যে রুমটা ও আজ নিজের করে পেয়েছে। সারাদিন ঘর পরিষ্কার করে ক্লান্ত হয়ে পড়েছে। বিছানায় গা এলিয়ে দিতেই চোখ লেগে এসেছিল তারপরে এই স্বপ্ন। মায়া আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অয়ন এসেছে কিনা দেখতে হবে। ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো। মনির রুমের পাশের রুমটাই এখন থাকে মায়া। তাই অয়নের রুমে যেয়ে খোঁজ নিতে হবে সে এসেছে কিনা। ধীর পায়ে অয়নের রুমে গেল মায়া। লাইট অফ করা। আসেনি। মাগরিবের আজান হতেই নামাজ আদায় করে নিল মায়া। তারপর নিচে নেমে এলো। তাইবার মা, তাইবার মা। জি আফা, রাতের রান্নাটা আমি করব। কিন্তু আপনি থাকতে আপনি কেন রাঁধবেন? আপনি কাজগুলো করে নেন, আমি পরে রান্না করব। আচ্ছা বলেই জমেলা বেগম চলে যান। ওনাকে গতকালে নিয়ে এসেছে মুন্নি। রাবেয়া বেগম বলে গিয়েছিলেন, মুন্নি মাথায় একটু তেল দিয়ে দাও না। মুন্নি সোফায় মুছছিল। উঠে যে তেল নিয়ে এসে মাথায় দিতে বসল। তেল দিচ্ছে আর নানান গল্প করছে বলছে মুন্নি, আর মায়া হেসে দিচ্ছে। এমন সময় বাড়িতে ঢুকলো অয়ন। কিছু না বলে সোজা ওপরে চলে গেল। বেশ ক্লান্ত দেখাচ্ছে অয়নকে। মায়া মুন্নির থেকে উঠে এসে চুলগুলোকে কোনো রকম পেঁচিয়ে হনহন করে রুমে চলে এলো। অয়ন এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। বাবা মা যাওয়ার পর দিন থেকে অফিস জয়েন করেছে। একা হাতে সব সামলাতে হচ্ছে। বেশ ধকল যাচ্ছে অয়নের। মায়া অয়নের কাছে এসে জুতা জোড়া খুলে দিল। টেবিল থেকে পানি নিয়ে পানি এগিয়ে দিল অয়নের দিকে। অয়ন উঠে সোজা হয়ে বসে পানি খেয়ে নিল। কিছু খাবেন? নিয়ে আসবো? না, আমি একটু রেস্ট নিব। আচ্ছা বলেই মায়ার রুম থেকে বেরিয়ে এলো। অয়ন বারান্দায় এসে সিগারেট ধরালো। ক্লান্তি আর এশার ফোন না ধরা দুটোই যেন পাগল করে দিচ্ছে অয়নকে। সমানে সিগারেট টানছে অয়ন। কতদিন পর আজ সিগারেট ধরালো জানা নেই অয়নের। মায়া অয়নের জন্য ব্ল্যাক কফি করে নিয়ে ওপরে আসতেই ফোন বেজে উঠল অয়নের। অয়ন রুমে এসে কল রিসিভ করলো। আদনান সাহেব কল দিয়েছেন। হ্যালো বাবা। হ্যাঁ, কেমন আছিস? ভালো। মনির কি অবস্থা? সাবিনা এখন সুস্থ, তবে আমাদের আরও 15 দিন এখানে থাকতে হবে। ওকে কিছু থেরাপি দেওয়া হবে তাই। ও আচ্ছা, তাহলে হসপিটাল থেকে হোটেলে পৌঁছে আমাকে কল করো, আমি মনির সাথে কথা বলবো। আচ্ছা। মায়ামা কি করে? ভালো আছে তো? খেয়াল রাখিস তো? অয়ন মায়ের দিকে তাকালো একবার। টেবিলের মগটা রেখে মুখে আঁচল দিয়ে সমানে কাছে মায়া। হ্যাঁ, ভালোই আছে বলে অয়ন সিগারেটে শেষ টান দেয়। আচ্ছা রাখছি, পরে কথা হবে বলেই আদনান সাহেব কল কেটে দেয়। অয়ন সিগারেটটা ফেলে মায়ের কাছে এসে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়ায় খারাপ লাগছে? প্রশ্ন করে ওঠে অয়ন। হ্যাঁ, খুব কষ্ট হয়। মায়া খুব করুণ কণ্ঠে উত্তর দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন কফি হাতে আরেকবার যায় বারান্দায়। কাল অনেক কাজ। কাল ডিভোর্স পেপারটা দেবে উকিল আঙ্কেল ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল অয়ন। এদিকে মায়া নিজের রুমে যেতে দেখল ওর ফোন বাজছে। বেশ অনেকগুলো কল এসেছে আননোন নাম্বার থেকে। মায়া কল রিসিভ করে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি মিসেস আবির চৌধুরী বলছেন?
মায়ার সাথে সাথে না বলে দেয়। পরক্ষণে মনে পড়ে যায় অয়নের নাম তো আবির চৌধুরী অয়ন। বিয়ের দিন শুনেছিল। হ্যাঁ আমি। জি বলুন। আপনার মা 119 নম্বর কেবিনে পেশেন্ট। উনি আপনার সাথে দেখা করতে চায়। আপনি একবার কাল সকালে আসুন। জি আচ্ছা, ধন্যবাদ। কলগেটের রুম থেকে বেরিয়ে যায় মায়া। গতকালই তো গেল মায়ের কাছে, আজ আবার কিছু হয়নি তো ভেবে রান্নাঘরের দিকে গেল মায়া। অয়নের পছন্দের গরুর মাংস ভুনা খিচুড়ি বসিয়ে দিল। অয়ন কোনোরকম ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। শরীর যেন ভেঙে আছে। একে তো কাল ডিভোর্স পেপার দিবে, তার উপর এশা কোনোরকম যোগাযোগ করছে না। আজ 2 দিনের বেশি হয়ে গেল। আর মায়ার বা কী হবে? বাবাকে ব্যাপারটা কিভাবে জানাবে? কোথায় থাকবে মাকে নিয়ে? ওই মামির কাছেতেও ফিরে যেতে পারবে না। ওই মহিলা মেয়েটাকে শেষ করে দেবে। নানা চিন্তা অয়নের মাথায় ঘুরছে। কিছু যেন ভেবে উঠতে পারছে না অয়ন। বিছানার মাঝখানে বসে আছে এশা। মাথায় বিশাল এক ঘোমটা টানা। কটা বাজে জানা নেই, সে খেয়ালও নেই। মা বোনকে ছেড়ে চলে এসেছে। বড্ড মন পড়ছে তার। তার চেয়ে বেশি খারাপ লাগছে আজ সব ঠিক থাকলেও হয়তো অয়নের ঘরে থাকত। কিন্তু এশার মনে কোনো এক জায়গায় ইমনের বসবাস, তা বেশ টের পায় এশা। কিন্তু অয়নকে কি জবাব দেবে? কি বলে রেহাই পাবে? না, অয়নকে তো তাকে ধোঁকা দিয়েছে, সে একা দেয়নি। অয়নও তো ওই মেয়েকে নিয়ে দিব্যি আছে। সব দোষ ওই মেয়েটার। ওর জন্যই আজ নিজের চুল খামচে ধরেছে এশা। ফোনটা কই? হঠাৎই মাথায় এলো। হন্তদন্ত হয়ে ফোন খুঁজতে লাগলো। রুমে নেই ফোনটা, থাকবে কি করে? এশা তো আর জানে না ইমন ফোনটা রেখে দিয়েছে। ইমনের আসার শব্দে আবারও আগের মতো বসে যায় এশা। দরজা বন্ধ করে এশার পাশে বসে ইমন। মায়া রুমে এসে দেখে অয়ন মাথায় হাত দিয়ে শুয়ে আছে, কপাল কুঁচকে। মায়া অয়নের পাশে এসে দাঁড়ালো। চলুন, খাবেন চলুন। আমি খাবো না, না খেলে শরীর খারাপ করবে আরও। পরে না হয় মাথা টিপে দেব। মায়া, তুমি কি এই সংসারটাকে নিজের মনে করছো? কিছুটা শান্ত হয়ে যায় মায়া। দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তবে দায়িত্ব পালন করছি। হয়তো তুলে দিতে হবে অন্য কাউকে। তখন তোমার কি হবে? সবসময় অস্তিত্বহীনভাবে সবখানে ছিলাম। কখনো মামির কাছে, কখনো মায়ের কাছে। এখনও তেমনই আছি। তাই কি হবে ভাবিনি। তোমার অধিকার ছেড়ে দেবে তুমি? যে অধিকার কখনোই পাইনি, সেটা ছেড়ে দেওয়ার কি আছে? কোথায় থাকবে মাকে নিয়ে? কথাটা খুব আঘাত করে মায়াকে। সত্যি কি তাহলে চলে যেতে হবে তাকে? সে যে মাকে কথা দিয়েছে, যাই হয়ে যাক, কখনোই সংসারকে ছেড়ে চলে যাবে না। মায়া, কিছু বলছো না যে? হয়ে যাবে কিছু একটা। মাথা টিপে দেবে? বসবো বিছানায়? বসো না। মায়া অয়নের মাথা টিপে দিতে শুরু করে। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে যায় অয়ন। মায়ারও চোখ লেগে এসেছিল। হঠাৎই অয়নের গরম নিঃশ্বাস পেয়ে লাফিয়ে ওঠে। ঘড়িতে অনেক বাজে। আজ এশার নামাজ পড়া হয়নি। মায়া দ্রুত নিচে নেমে গেল। অয়নের জন্য প্লেটে খাবার বেড়ে ওপরে চলে এলো। ডাকতে শুরু করলো অয়নকে। ঘুম নিয়ে কোনোরকম উঠে বসলো অয়ন। কি হয়েছে? ফ্রেশ হয়ে আসুন, খেয়ে নিন, খাইয়ে দাও বলে অয়ন হেলান দিয়ে শুয়ে পড়ে। আমার হাতে খাবেন? মায়া বেশ খুশি হয়ে খাইয়ে দিতে শুরু করে অয়নকে। আর ঘুম নিয়েই খেয়ে নেয়। আর খাবো না, আর একটু। তুমি খেয়ে নাও, আর মাথা টিপে দাও। মায়া খেয়ে নিয়ে অয়নকে ঠিক করে শুয়ে দেয়। আর মাথায় হাত বুলাতে বুলাতে একসময় নিজেও ঘুমিয়ে পড়ে। আবারও ওই একই স্বপ্ন দেখে মায়া। 9টা বাজে। এশা এখনও ঘুমাচ্ছে। এমন সেই কখনোটে গোসল সেরে ঘোরাঘুরি করছে। এশাকে ডেকেছে বহুবার, সারা শব্দও করেনি। ঈশিতা এসে ডেকেছে কয়েকবার। আজ বউ ভাত, বাসায় অনেক মেহমান। বউ এত বেলা করে ঘুমোচ্ছে, তাই দেখে কানাঘুষো শুরু হয়ে গেছে। ইমন এশাকে খুব করে ডেকে তুলল, নিজে নিয়ে ফ্রেশ করিয়ে দিল। 1 ঘন্টা পর রুম থেকে বের হয় এশা। সবার সাথে বেশ ভালো ব্যবহার করে কথা বলে। সকাল সকাল মায়া চলে এসেছে মায়ের কাছে। অয়ন অফিস যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেছে। সোজা মায়ের রুমে গিয়ে বসল মায়া। মাইমুনা শিখের শরীরটা ভালো লাগলেও ওনার মন শান্ত নেই। ওনার কেন যেন মনে হচ্ছে উনি মারা যাবেন। কলেজ থেকে ফিরেছে মায়া। মাঠ থেকে সোজা কলেজে চলে গিয়েছিল। বাড়ি ফিরে বেশ ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আঙ্কেল, আর কবে? 16 দিন যাবৎ এই কথাই শুনছি। রিল্যাক্স মাই সন, আর একটা দিন ওয়েট করো, পেয়ে যাবে। আরও একদিন? খুব তাড়াহুড়ো? না, ঠিক তা না,
থতমত খেয়ে বলল অয়ন। আচ্ছা, তবে আজ এসো। জি আঙ্কেল। অয়ন বেরিয়ে যেতেই উকিল মোসাইদ আঙ্কেল কল দিল আদনান চৌধুরীকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলো মোসা। ভাই, অয়ন তো আজও এসেছিল। কি বলে দিয়েছ? বলেছি আগামীকাল দিব। আরে, আরও 1 সপ্তাহ বলতে কি করে? যে পরিমাণ তাড়াহুড়ো। আমি আসার আগে ডিভোর্স পেপারে মায়া সাইন করলে তো প্রবলেম। ভাই, ডোন্ট ওয়ারি, 6 মাস লাগবে ডিভোর্স হতে। বুঝেছি, তবে অন্য একটা প্রবলেম আছে। আচ্ছা, রাখি তবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিনা বেগম বেশ সুস্থতা বোধ করছেন। উঠে দাঁড়াতেই কেউ একজন, আহা কি করছেন, উঠে দাঁড়াবেন না, আপনি এখনও অসুস্থ, বলে উঠলেন। পেছনে তাকালো সাবিনা বেগম। লম্বা মতন একজন লোক, দেখেই বোঝা যাচ্ছে ডক্টর। চুলগুলো ছোট করে কাটা, নাকের বাপাশে বড় তিল। চেনা লাগলেও ঠিক করে বলতে পারছি না ঠিক কে। সাবিনা বেগম না চিনলেও তিনি বেশ চিনে ফেলল। সানা, তুমি তুমি এখানে? সাবিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলল লোকটি। খোরশেদ, 22 বছর পর তোমার দেখা পেলাম। তুমি এখানে? তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো তাহলে এতদিন কেন দেখা করলে না? আমার মেয়ে কই খোরশেদ? তুমি কি আমিন আপার কাছে রেখে এসেছো ওকে? ওরা কোথায় সবাই? কী নাম রেখেছ আমার মেয়ের? ওর কোথায় খোরশেদ? ও কোথায়? একদম এই কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে সাবিনা বেগম। খোরশেদ আলম সাবিনা বেগমকে হালকা করে জড়িয়ে নেয়। তুমি শান্ত হও সানা, তুমি শান্ত হও। সাবিনা বেগমকে বসালো বেডে। সাবিনা বেগম দূরে ঠেলে দিলেন স্বামীকে। মেয়ে জন্ম নেওয়ার দিনই তিনি মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন। আজ 22 বছর পর দেখা পেলেন। রাগ, অভিযোগ, অভিমান পাহাড় করে নিয়েছে সাবিনা বেগমের মনে। খোরশেদ আলম বলতে শুরু করলো কাহিনী। কেন আজ সে এখানে? কেন বাংলাদেশ ছেড়ে পাড়ি জমিয়েছিল লন্ডন? সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। যাই বলো, ব্ল্যাকমেইল হোক আর যাই হোক, তুই তো তোর ভালোবাসায় পেয়েছিস। আর অয়ন, মায়াও ভালো থাকবে। ছোট মেয়েটা খুব ছোট থেকেই কষ্ট সহ্য করে চলেছে। এখন না হয় একটু সুখের মুখ দেখবে। তোরা যদি সেদিন হেল্প না করতে, তাহলে আজ এশাকে নিজের করে পেতামই না। অসংখ্য ধন্যবাদ তোদের। আর সবচেয়ে বেশি অবদান আদনান আঙ্কেলের। ইমন, মাহিন, আলিফ, অদ্রে সবাই বসে গল্প করছে। আর সিফাত আসার অপেক্ষায় আছে। সিফাত ওদের আরেক বন্ধু, আজই ফিরবে আমেরিকা থেকে। আর জয়েন করবে ইমনের বউ ভাতে। এশা যাচ্ছিল কোনো একটা জায়গায়, শুনে নেয় ওদের কথা সবটা। আগুনে পড়বে নাকি পানিতে পড়বে, এই অবস্থা এখন এশার। এত বড় ধোঁকা! এই ইমনকে তো পরে দেখে নেবে, আগে মায়ার কিছু একটা করে নেই। এই মেয়ের জন্যই আজ এত কিছু হয়েছে। ও অয়নের জীবনে না আসলে এত কিছু হতোই না। হন্তদন্ত হয়ে রুমে যায়। তন্নতন্ন হয়ে পুরো রুম খোঁজে, কোথাও ফোন নেই। হঠাৎ চোখ যায় অয়নের ক্রেডিট কার্ডটায়। হাতে নিয়ে মুচড়ে ধরে বসে খাটের ওপর। সে যে মায়াকে সুখে থাকতে দেবে না, তা সাজিয়ে নেয় মাথায়। এখন শুধু সময়ের অপেক্ষা। আজই যাবে মায়ের সংসারে আগুন লাগাতে। শাড়ি ছেড়ে 3 পিস পরে নেয়। গা ঢাকা দিয়ে বাড়ি থেকে বের হতে হবে, তাই কালো ওড়না পেঁচিয়ে কাজের মহিলাদের সাথে মিশে যায় এশা। শুধুমাত্র মায়াকে সহ্য করতে পারে না বলে আজ এতটা। অয়ন চলে এসেছে অফিসে। অন্য একটা কিছু ভাবতে হবে ওর। কিছু সময় থেকেও আবারও বেরিয়ে গাড়ি করে। প্রায় 25 মিনিটের মধ্যে চলে আসে এক অ্যাডভোকেটের কাছে। অ্যাডভোকেট আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আবির চৌধুরী যে, এসো এসো, বসো। জি ধন্যবাদ। কি ব্যাপার হঠাৎ আমার এখানে? আসলে আধ ঘন্টার মধ্যে আমার একটা ডিভোর্স পেপার চাই। বিয়ে করেছ? না মানে হ্যাঁ। কতদিন? আজ 16 দিন। এখনই ডিভোর্স পেপার? কতদিন লাগবে? দুজনের সাইন নিলে তা সরকারিভাবে পাশ হয়েতেও 6 মাস লাগবে। 6 মাস? জি। তবে চাইলে তোমরা এই 6 মাস একসাথে থাকতে পারো, কিংবা আলাদা। ওকে দিন এখনই। মেয়েটাকে কোথায় বিয়ে করেছো বললে না যে? আমি বসে থেকেই পেপারটা নিয়ে যেতে চাই। মান্নান সাহেব বুঝে যান আবির এ ব্যাপারে কিছু বলতে আগ্রহী নন। আধ ঘন্টায় তো পেপার দেওয়া যায় না। আসলে আমি ডবল দেব। আচ্ছা দেখছি। 40 মিনিটের মধ্যেই পেপার পেয়ে যায় অয়ন। খুশি লাগছে, তবুও কেন যেন ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মায়ের মনটা কেন জানি না আজ খুব ভালো। অয়নের ঘরটা খুব সুন্দর করে গুছিয়েছে।
তারপর একটা মেরুন রঙের শাড়ি পরে নেয়। বারান্দায় যে বসে প্রিয় গানটা গুনগুন করে গাইতে শুরু করে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে চলে স্থলে বাজায় বাসি। ভালোবাসি ভালোবাসি। হঠাৎই ফোন বেজে ওঠে মায়ার। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে কল রিসিভ করে। হ্যালো মামা। মায়ামা, কেমন আছিস তুই? ভালো। তুমি? ভালোই আছি তোর জন্য। আজ নাকি তুই আমাদের বাসায় এসেছিলি দিভাইকে দিতে, তাহলে ঘরে ঢুকলি না কেন? এমনি মামা, কলেজ যাব তাই। তোর মামির জন্য? না, বললাম তো কলেজে যাব। জামাই কেমন আছে? ভালো। খেয়াল রাখে? ভালোবাসে তো? হ্যাঁ, খুব ভালোবাসে। মা কেমন আছে মামা? ভালোই আছে, এখন ঘুমায়। আচ্ছা, তাহলে পরে মার সাথে কথা বলে নিব। রাখছি এখন। ফোন রাখতে না রাখতেই কলিং বেলটা বেজে ওঠে। জমিল আপা, দেখেন না কি আছে। চেঁচিয়ে বলেই নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ায় মায়া। কে এসেছে মুন্নি? এদিকে ফিরে দেখো কে এসেছে। মায়া এশাকে দেখে চমকে ওঠে। কি চমকালে বুঝি? আরও চমকাবে। শুধু আজ রাতটা পার হতে দাও। এখন তো সন্ধ্যা, আর মাত্র কিছু সময়। কে বলতে এসেছেন বলবেন প্লিজ? উনি তো বাসায় নেই। তোমার উনির কাছে আসিনি, তোমার কাছে এসেছি। জি বলুন। অয়নের ক্রেডিট কার্ডটা রাখো। আর শোনো, আমি এসেছি অয়নকে বলতে হবে না, আমি বলে দেব। আছি। এখনই চলে যাবেন? বসুন, কিছু মুখে দিয়ে যান। নাকামি তো ভালোই পারো দেখছি। অন্যের সংসারে ঢুকে এসব করতে লজ্জা করে না? কথাটা আমাকে নয়, আপনাকে মানায়। কারণ সংসারটা আগে আমার হয়েছে, তারপর আপনার হবে। তাই ভেবে বলুন বলেই মায়া মুচকি হাসি দিয়ে দেয়। এসা আরও রেগে আগুন। আর কিছু না বলে সোজা বেরিয়ে যায়। উদ্দেশ্য অয়নের অফিস। মায়ের কপালে বিশার মায়ের আছে। মায়ের হি হি হি। সিফাত এসে গেছে, তাই এশাকে খুঁজছে ইমন। সিফাতের সাথে পরিচয় করিয়ে দেবে বলে। কিন্তু কই, কোথাও তো নেই এশা। চিন্তায় পড়ে যায় ইমন। মাহিনকে সবটা খুলে বলে। অয়ন অফিসের কাজ করছিল। আজ সারাদিন দৌড়াদৌড়ি করায় কোনো কাজে শেষ হয়নি, তাই বসে ঘুচাচ্ছে কাজগুলো। হঠাৎ খুব জোরে দরজা খুলে কেবিনে প্রবেশ করে এশা। রাবিয়া জাবিন, সাবিনা আক্তার ও খোরশেদ আলম হোটেলে ফিরে যায়। আদনান চৌধুরী কিছু কাজে বাহিরে আছেন। সাবিনা বেগম এসে সোফায় না বসে চিৎকার করে কাচ্ছিয়ান বলছেন, ভাবি জানো, এশা আমার মেয়ে। হ্যাঁ ভাবি, এশা আমার মেয়ে। আমিনাপা ওকে মানুষ করতে পারিনি, তাই আজ আমার মেয়েটা। ওর কি দোষ দেব? ছোটবেলা থেকে মা বাবা দুজনকে পায়নি, হবে না এমন। খোরশেদ আলম বারবার জিজ্ঞেস করছেন, কি হয়েছে এশার, কি করেছে ও? রাবেয়া বেগম সাবিনা বেগমকে শান্ত করার চেষ্টা করছে বারবার, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। নিজের মেয়ের কপালটা পড়লাম। আমার এশা। এশা, এরকম কথা বলো না সাবিনা, তোমার মেয়েও ভালো বর পাবে। অয়নের হয়ে আসলে তো মেয়েটা আমার কাছেই থাকতো। কি হয়েছে আমায় বলবে তো? ভাবি, আপনি বলুন না, কি হয়েছে? রাবিয়া জাবিন সবটা খুলে বলল খোরশেদ আলমকে। সাবিনা বেগমের কান্না আরও বেড়ে যায়। খোরশেদ আলম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। অস্ফুট স্বরে বলে ফেললেন, আমার মেয়ে এতটা নিচে নেমে গেছে? বাবা গুণে মেয়ে হয়েছে, এ আর এমন কি ব্যাপার? ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বলো, এবার কি নিতে এসেছ? 22 বছর আগে তো এসেছিলে একটা সন্তান নিতে। সন্তান পেয়েছ, ছেড়ে চলে গেছ। এখন কি নিতে এসেছ? আমার বোনের কাছ থেকে বলো তো। ভাই, সাবিনা কি বলবে আমি জানি না, তবে আমি একটা কথাই বলছি শোনো। সাবিনাকে দেখার হলে হসপিটালে দেখে নিও। এখন তুমি যাও, আমি ওর আশেপাশেও তোমায় দেখতে চাই না। ভাই, তুমি জানো এশা এশা আমার মেয়ে? জানো তুমি? হ্যাঁ, এশা আমার মেয়ে। জানি। দুহাত পকেটে ঢুকিয়ে বললেন আদনান চৌধুরী। তুমি জানতে, অথচ আমাদের বলনি? কালই জেনেছি, ওর আর ইমনের বিয়ের সময়। বিয়ে? হ্যাঁ, অয়নের বন্ধু ইমন পেশায় একজন এমবিবিএস ডক্টর। গতকালই ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। সাবিনা বেগম স্বস্তির নিঃশ্বাস নিলেও রাবেয়া বেগম ভয়ে কোঁকড়ে উঠে জানতে চায়, অয়ন জানে? জানে না, জেনে যাবে। এ আর এমন কি? খোরশেদ, তুমি যে গেলে না। সানা, তুমি কি আমার সাথে যাবে? থাকবে আমার সাথে? প্রথমত আমি যাব না, আর দ্বিতীয়ত আমি সানা নই, সাবিনা আক্তার। সানা 22 বছর আগেই মারা গেছে। আর এখন আমি এটাও জানতে পেরেছি আমার মেয়েটা ভালো আছে, তাই আপনি এখন আসতে পারেন। সানা,
সাবিনা বেগম মুখ ঘুরিয়ে নেয়। খোরশেদ আলম বেরিয়ে যায়। একটা দুইটা নয়, 22টি বছর। রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই ভেবে শান্ত হয়ে যায় খোরশেদ আলম। চাইলেও সে রাগ বা জোর দেখাতে পারে না সে। রাবিয়া বেগম সাবিনা বেগমের রুম থেকে নিজের রুমে যায়। ধপ করে বিছানায় বসে পড়ে। হাজারো অজানা ভয়ে সে ভিড় করে মনে। অয়নের যে পরিমাণ রাগ, সত্যিটা জানতে পেরে না জানি মায়াকে মেরে ফেলে, সব দোষ্ট ওর ঘাড়েই পড়বে, ওকেই দায়ী করা হবে। আর এসা যেই না মেয়ে, না জানি কি কাণ্ড করে বসে। দীর্ঘশ্বাস ছাড়ল রাবিয়া বেগম। কান মুখ ফুলিয়ে কপাল কুঁচকে কান্না করছে এশা। অয়ন বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। হঠাৎই এশার চোখ যায় দেয়ালের ঘড়িতে। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। ওদিক তার কী অবস্থা কে জানে। এবার শুরু করা যাক। এশা, কি ভাবছো এত? তোমার কার্ডটা দিতে তোমাদের বাসায় গিয়েছিলাম। আসলে তোমার টাকাটা লাগেনি, কিন্তু মায়ের এত বড় অপারেশন হয়েছে, তাই এতদিন যোগাযোগ করতে পারিনি। ফোনটাও পাচ্ছি না। হ্যাঁ, গিয়েছিল তো। এত কাঁদছো কেন? মায়া কি কিছু? হ্যাঁ, মায়াই তো। এই মায়া আমার সাথে যা তা ব্যবহার করেছে। আমি বললাম অয়নকে কার্ডটা দিয়ে দিও, আর অমনি আমার সাথে যা নয় তাই ব্যবহার করলো। কান্নার শব্দ বাড়িয়ে দিল। এশা, কি বলছো? রেগে বলল অয়ন। হ্যাঁ, শুধু তাই নয়, আরও বলেছে তোমার সাথে নাকি ওর সম্পর্ক হয়েছে, তুমি ওকে ভালোবাসো, আমায় ছেড়ে দেবে কিছুদিন পর, তাই তো ডিভোর্স পেপার দিচ্ছ না। ওকে আমি বাড়ির সবাই ভালোবাসে, আমি চাইলেও তোমাকে আমার করে পাবো না। আমার থেকে মায়া বেশি সুন্দর, শাড়ি পরে ঘুরে বেড়ায়, তাই তুমি মায়াকে ভালোবেসে ফেলেছ। কপালের রগ খাড়া হয়ে গেছে অয়নের। হাত মুঠো করে দাঁড়ালো। এসব নোংরা কথা বলেছে ও? হ্যাঁ বলেছে তো, আর অনেক বাজে বাজে কথা বলেছে। আমাকে তো কিছু বলার সুযোগই দিল না। আরও বলেছে আমি নাকি ছোট লোক, টাকার জন্য তোমায় বিয়ে করতে চাই। আর তুমি নাকি নিজে এসব বলেছ মায়াকে। বলো, তুমি কি এমন? কেন ঠকালে আমায়? কেন? আমি তো তোমায় ভালোবেসেছিলাম, কিছু লুকোইনি। তাহলে ভালো থেকো, আর বাধা হয়ে দাঁড়াবো না তোমাদের মাঝে। ভালো থেকো, ভালো থেকো বলেই এশা ন্যাকা কান্না শুরু করতে করতে বেরিয়ে গেল। অনেক চাইতেও কিছু বলতে পারল না অয়ন। এশা সেই সুযোগ না দিয়েই দৌড়ে চলে গেল। অয়ন বেরিয়ে এলো এশার পেছন পেছন, কিন্তু কোথাও আর দেখতে পেল না। রাগে আগুন জ্বলছে গায়ে। মায়াকে তো আজ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অয়ন। সিফাত চলে এসেছে বেশ অনেকক্ষণ আগে। এশাকে না পেয়ে এমন সিফাত, মাহিন, আলিফ আড্ডায় বসল। অদ্রিকে বাড়ি দিয়ে আবার ব্যাক করেছে আলিফ। ওদের বন্ডিংটা সবচেয়ে ভালো। হালকা পাতলা ড্রিঙ্ক করছে সবাই, আলিফ নয়। মায়া সোফায় পা তুলে বসে দুরন্ত চ্যানেলে কিছু ইঁদুরের কার্টুন দেখছিল, আর খিলখিল করে হেসেই চলেছে। অয়ন হনহন করে বাসায় ঢুকে টিভির দিকে চেয়ে মায়ের কাছে যায়। মায়া কার্টুন দেখছে আর খিলখিল করে হাসছে। এ মেয়ে এইসব কথা বলতে পারে? মাথায় আসছে না অয়নের। কেমন বাচ্চাদের মতো করে হাসছে, গুটিসুটি হয়ে বসে আছে। কিন্তু এসাও তো মিথ্যে বলবে না। না, এর একটা হ্যাস্তন্যাস্ত করতে হবে। অয়ন দ্রুত পায়ে মায়ের কাছে যেয়ে দাঁড়ালো। একটানে মায়াকে সোজা করে দাঁড় করিয়ে টানতে টানতে ওপরে নিজের রুমে নিয়ে ফেলল। এই মুহূর্তে রাগ যেন আরও মাথায় উঠে গেছে। কি ভেবেছটা কি তুমি? যা ইচ্ছা তাই করবে? নিজেকে কি ভাবো? হ্যাঁ, সমস্যা কি তোমার? বলবে আমায়? কি উল্টাপাল্টা কথা বলেছ এশাকে? হ্যাঁ, কি বলছেন আপনি এসব? কি করেছি আমি? কি বলেছি? ডান হাত ডলতে ডলতে বলল মায়া। ন্যাকামি করো না, কিছু বোঝো না। এশার কাছে আমাকে ভুল প্রমাণ করতে চাও? আমাদের সম্পর্কটা ভেঙে দিয়ে নিজে সুখে থাকবে ভেবেছ? পড়েছিলে তো রাস্তায়, আশ্রয় পেয়েছ, ভালো খাবার পাচ্ছ, ভালো কাপড় পাচ্ছ, আর কি চাই? রাজরানী হওয়ার স্বপ্ন দেখো না। তোমাদের মতো ছ্যাঁচড়া মেয়েদের এসব মানায় না। খুব তো ঢং করে থাকো, অথচ আসল রূপটা বেরিয়ে আসে সবার আড়ালে। মায়ের চোখে পানি এসে গেছে। উঠে দাঁড়িয়ে বলে, আপনি আমায় ভুল ভাবছেন। তুই চুপ করবি? এখনো মুখ চলছে? বাপ মাকে কিছু শেখায়নি? কি শিখিয়েছে? শুধু অন্যের সংসারে ঢুকে প্যাঁচ লাগাতে। যত সব অসভ্য ফ্যামিলি। অয়নের এবারের কথাগুলো মায়ার খুব বিধে। অনেক বলেছেন, এবার থামুন। এমনিতেই ভুলভাল কথা বলে যাচ্ছেন, তার উপর আবার আমার মা বাবাকে নিয়ে কথা তুলেছেন। আপনি আসলে একটা খারাপ মানুষ, আর আপনার ওই এশাও একটা খারাপ মেয়ে। হাত মুচড়ে ধরে অয়ন। কি বললি? এশা খারাপ মেয়ে? এশা খারাপ নয়, খারাপ তুই।
তাই তো বলেছিস আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে, এর সবটাই তো বানোয়াট। ছোট লোক এসা নয়, ছোট লোক তুই। আজকের মধ্যে ডিভোর্স পেপারে সাইন করে দিবি, তারপর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব এই বাড়ি থেকে। আমার দয়া চলে ফিরে আমায় নিয়ে কথা, লজ্জা করে না? আর বের করে দিলেই সমস্যা কি? রূপ আছে না, মানুষকে দেখিয়ে টাকা কামিয়ে নিবি, লজ্জা করে না? এতবার নিষেধ করার পরও শাড়ি পরিস। আজকের পর থেকে তোকে যদি শাড়ি পরতে দেখেছি তাহলে শাড়ি নুপুর চুড়ি কিছু পরবি না, কিছু না। রূপের বড়াই করিস আমার এশার সাথে? ও তোর থেকে কম কিসে? আজকের পর থেকে তোর মুখও আমায় দেখাবি না। তোর মতো অনিজ মায়া আমার জন্য প্রতিদিন প্রস্তুত হয়ে থাকে। এই আবির চৌধুরী তাদের গুণেও না। হুঁ বলে অয়ন মায়াকে ধাক্কা দেয়। মায়া স্লিপ করে পড়ে হাত কপালে ফেটে যায়। অয়ন ঘরের সব জিনিস একের পর এক ভেঙে ডিভোর্স পেপারটা বেডসাইড টেবিলের ওপর রেখে বেরিয়ে যায় রুম থেকে। গাড়ি নিয়ে বেরোয়, গন্তব্যস্থল জানা নেই। মায়া অঝরে কাছে, মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে মায়ার। এত কটু কথা কেউ কখনো শোনায়নি তাকে। বাহিরে বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে। এশার সাথে পরিচয় না করে চলে যায় সিফাত। বৃষ্টি আসবে, তার উপর ড্রিঙ্ক করায় মাহিন ওদের নিয়ে চলে যায়। আলিপ এসব ছোঁয়নি, ও জানে এসব হারাম। আর অদ্রির মনে কষ্ট দিতে চায় না সে। মেয়েটা যে পাগলের মতো ভালোবাসে ওকে। এমন ঘরে ফিরে এসে দেখে এশা আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে। আস্তে করে এশাকে বাহু ধরে বন্দি করে নেয়। সত্যিটা জেনে ইমনের প্রতি এশার ভীষণ রাগ হলেও অয়ন মায়ার ব্যাপারটা ভাবতেই এক পৈশাচিক আনন্দ পায় এশা। ইমন কোনো কথা না বলে এশার কাঁধে মুখ গুজে। এশাও নীরবে সায় দেয় ইমনের উষ্ণ স্পর্শে। মায়া পাগজে বসে খুব কাছে। কোনো দোষ ছাড়াই আজ এত কিছু শুনতে হলো ওকে। মানুষ এতটা নিচে কি করে হয় ভেবে পায় না মায়া, তাও একটা মেয়ে হয়ে। চোখমুখ মুছে নিজের রুমে যায়, অজু করে এশার নামাজ আদায় করে নেয়। দরুদ পড়তে পড়তে কান যায় বাহিরে। শনশন বাতাস বইছে, আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। এই মুহূর্তে বৃষ্টির ফোঁটাগুলোই মনের আর্তনাদগুলো তুলে নেবে ভেবেই মায়া টিপ টিপ করে ছাদে যায়। চারিদিক বেশ অন্ধকার, তবে পাশের ফ্ল্যাটের ব্যালকনির আলো এসে পড়েছে ছাদে। মায়া বৃষ্টিতে নেমে যায়। যতই বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ছে মায়ার কান্না ততই বাড়ছে। এভাবে কেউ কোনোদিন অপমান করেনি, তাও মা বাবাকে নিয়ে। এর চেয়ে তো মামির অত্যাচারগুলো বেশি ভালো ছিল। আবারও কাঁদতে থাকে মায়া, ধপ করে বসে পড়ে। অয়ন ক্লাবে চলে এসেছে বেশ কিছুক্ষণ আগে। এমনিতে মাথায় খুব রাগ, তার উপর দেখা হয়েছে বাবুর সাথে। এই বাবুর সাথে বেশ মারামারি হয়েছিল অয়নের। একটা মেয়েকে অসম্মান করেছিল গ্রামে, ঘুরতে গিয়েছিল অয়নের সহ বন্ধুরা সবাই। সেখানে এই ঘটনা দেখে অয়ন চুপ করে থাকতে পারেনি। সবাই দেখছিল তামসা, কিন্তু অয়ন চুপ করে থাকতে পারেনি, প্রতিবাদ করেছিল। এক পর্যায়ে মারামারি। আজ 1 বছর পর আবারও দেখা। চিনতে একটু দেরি হয়নি অয়নের। বাবু বসে বসে এটা সেটা খাচ্ছে। অয়নও সামনের চেয়ারে বসে পড়ে। একের পর এক মদ গিলেই যাচ্ছে অয়ন। বাবু কটু কথা বলতে শুরু করে, অয়নকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু অয়ন ড্রাঙ্ক, এসব কথা ওর গায়ে লাগছে না। অয়ন টেবিলে বাড়ি দিয়ে উঠে বেরিয়ে যায়। মাহিন ক্লাবে ঢুকেছিল আর অয়ন বেরোচ্ছে। অয়নকে ডুলতে দেখে দৌড়ে আসে মাহিন। কি হয়েছে, এখানে এসেছিস কেন তুই? অয়ন কিছু বলছে না, শুধু অস্ফুট স্বরে বেরিয়ে এলো মায়া। মাহিন বেশ বুঝতে পারছে মায়ার সাথে কিছু একটা হয়েছে। মাহিন এক প্রকার জোর করে গাড়িতে তুলে অয়নকে। নিজে ড্রাইভ করতে শুরু করে এই মুষলধারার বৃষ্টিতে। বাসায় দিয়ে নিজে বেরিয়ে আসে জলদি সেখানে যেতে হবে, আর ড্রাইভারকে দিয়ে অয়নের গাড়িটা পাঠাতে হবে। অয়ন কিছুটা কাছে, সাথে খুব ঘামছেও। অয়ন একটু সিঁড়ির দিকে যেতেই মুন্নি এসে দাঁড়ায় সামনে। মায়াভাবে বলতেই অয়ন লাল চোখে ফিরে তাকায় মুন্নির দিকে। আর কিছু বলতে পারে না মুন্নি, মাথা নিচু করে সরে যায় অয়নের সামনে থেকে। অয়ন ওপরে উঠতেই কেউ সামনে দিয়ে দ্রুত পাশের রুমে চলে যায়। নূপুরের শব্দ পেয়ে পিছু নেয় অয়ন। মায়ার রুমে এসেছে। বৃষ্টি কমে যাওয়ায় চলে এসেছে। ওয়াশরুমে যেতে নিলেই বাদশা দেখেও পেছন থেকে জড়িয়ে নেয় কেউ। মায়া চমকে ওঠে। অয়ন এসেছে ভেবেই পিছন ফিরে। অয়ন নিবিড়ভাবে জড়িয়ে নেয় মায়াকে। মায়া না চাইতেও ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। হয়তো ভাবছে অয়ন তার ভুল বুঝতে পেরেছে। সে তো আর জানে না আরও বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য। অয়ন মায়াতে ডুব দেয়। কোনো এক বিচ্ছিরি গন্ধ পাচ্ছে মায়া। বেশ বুঝতে পারে ঠিক কী হয়েছে, কেন অয়ন মায়াকে এত ভালোবাসে।
পরিস্থিতি অন্যদিক দেখে মায়া সরে আসে অয়নের থেকে। বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। শান্ত হয়ে সবটা মেনে নেয়। ওপর হয়ে ঘুমাচ্ছে ইমন। এসা পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে ইমনের ফোন ঘাটছে। নিজের ফোনটা কোথাও পাচ্ছে না। ইমনকে সরাসরি ফোনের কথা বলতেও পারছে না। তবে বেশ আনন্দ হচ্ছে এশার। সে তো সুখেই আছে, কিন্তু মায়ার একটা কঠিন ব্যবস্থা করে এসেছে ভেবেই খিলখিল করে হেসে ওঠে এশা। বেশ কিছু সময় জেগে থেকে ইমনের গায়ে কাঁথা টেনে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে এশা। এত কিছুর মধ্যে একবারও বাড়ির কথা মনে পড়েনি তার। মায়া দ্রুত উঠে পড়ে, গোসল সেরে ফজরের নামাজ আদায় করে নেয়। মা সহ সবার জন্য দোয়া করে। এমনকি এটাও বলে এশা যেন একটু শুধরয়, নিজের ভুলগুলো বুঝতে পারে। নিচে নামে মায়া, টুকটাক করে কাজ করতে শুরু করে। প্রায় 8টা বাজতে চলল, এখনও মুন্নি ওঠেনি। এমন তো করে না ও। মুন্নির রুমে উকি দিতেই দেখল মুন্নি নেই, বিছানা গোছানো, হয়তো কোথাও গিয়েছে ভেবেই আবারও রান্নাঘরে চলে আসে। চিনি ছাড়া লেবু পানি নিয়ে যায় অয়নের জন্য। মনটা কেন যেন বেশ ভালো মায়ার। হয়তো ভাবছে আজ থেকে অয়ন তাকে মেনে নেবে, স্ত্রীর সম্মান পাবে, আর 5টা মেয়ের মতো তারও একটা সংসার হবে, সবাই ভালোবাসবে তাকে। এবার বোধহয় দুঃখগুলো ঘুচল মায়ার। নানা রকম কথা ভাবতে ভাবতে মায়ার রুমে এসে পৌঁছায় মায়া। অয়ন ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে শরীরের দাগগুলোর দিকে দেখছে অয়ন। মায়া মাথা নিচু করে এসে দাঁড়ায় অয়নের সামনে। লজ্জায় মাথা তুলতে পারছে না। অয়ন আয়নার দিকে তাকাতেই মায়াকে দেখতে পায়। কাঁধের লাল তিলটা দেখা যাচ্ছে, সাথে একটা নীল দাগও। কিন্তু 1 মিনিটের বেশি মায়ের দিকে তাকাতে পারল না অয়ন। মায়ের হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে গলা চেপে ধরল মায়ার। দেয়ালের সাথে আরেক হাত পেছনে মসড়ে ধরল। আচমকা এমন হওয়ায় মায়া বেশ ভয় পেয়ে গেছে। এমনভাবে গলা চেপে ধরেছে যেন প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। রাগে অয়নের কপালের রগগুলো খাড়া হয়ে গেছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। মায়া কিছু বলতে যেও পারছে না। বেশ কিছুক্ষণ গলা চেপে ধরে দাঁড়িয়ে আছে অয়ন। কালিকটু খারাপ ব্যবহার করায় এভাবে প্রতিশোধ নিলে আমার সাথে? কি ভেবেছিস সকালে আর মনেই থাকবে না আমার? সব ভুলে যাব? এটা সিনেমা নাটক নয়, কিছু মনে পড়বে না আমার। শরীরের দাগগুলোই সব বলে দিচ্ছে। কেন করলে এমনটা তুমি? একটু আটকাতে পারলে না আমায়? কেন এভাবে প্রতিশোধ তুললে? কি ক্ষতি করেছি তোমার? মায়ার গলা ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ে অয়ন। মায়া কাশতে কাশতে দম নিতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে খুব। অয়নের যেন মনে হচ্ছে মেরে ফেলি মায়াকে। এসা এসব জানতে পারলে কি হবে ভেবেই মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে অয়নের। আবার মায়ার চুল ধরে টেনে নিজের কাছে আনে অয়ন। এসব যদি এসা জানতে পারে মেরে পুঁতে দেব। এটা শুধু একটা দুর্ঘটনা। না, দুর্ঘটনা না, তোর একটা চাল। রাস্তার মেয়ে তো, তাই সব বুদ্ধি মাথায় এসেই থাকে। কিভাবে আমাকে ফাঁদে ফেলে নিজের স্বার্থ হাসিল করবি, তার প্ল্যান তো, তাই না? ছোটলোক কোথাকার, নোংরা মেয়ে, ছি। ভাবতেই ঘৃণা করছি আমার। তুই এতটা নীচ, ছি। বাবা মা এসব শিখিয়েছে বুঝি? কি করে অন্যের সংসার ভাঙা যায়? শিখবে না, রাস্তায় পড়েছিল যে, হবে না বলে অয়ন মায়াকে ধাক্কা মারে। মাথায় অনেক আঘাত পায়। মায়া নিজেকে সামলাতে পারেনি, অয়নের কলার ধরে ফেলে, চিৎকার করে বলে, নোংরা আমি নই, নোংরা আপনি। তাই তো রাত বিরেতে হাবিজাবি গিলে নিজের বইয়ের ওপর পুরুষত্ব ফলান। বাজে রাস্তার মেয়ে আমি নই, আপনার এশা। মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, অন্যের সংসার ভাঙে, নোংরা পোশাক পরে লোককে শরীর দেখিয়ে বেড়ায়। ঠকবাজ মেয়ে, চরিত্রহীন। আমার বাবা মা আমাকে ঠিক শিক্ষা দিয়েছে। শিক্ষা দিতে পারেনি আপনাকে আপনার বাবা মা, তাই তো বিপদগামী হয়েছেন আর আমাকে মারছেন। লজ্জা করে না? চলবে গল্প মায়ার সংসার, 2য় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।